সবথেকে বড় প্রশ্ন হলো কারা কারা যোগ্য আর কারা অযোগ্য। একেবারে এই প্রশ্নকে ঘিরেই আপনারা দেখছেন গত কয়েকদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। আর শুধু তাই নয়, একেবারে ২৬ ঘন্টা পেরিয়ে গেলেও অসহ্য গরমে হকের দাবিতে টানা অবস্থান করছেন মানুষ গড়ার কারিগররা। আর আপনাদের জানি রাখি, ইতিমধ্যে ডিআই এর কাছে তালিকা পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। কারা কারা যোগ্য সেই তালিকায় কি স্কুল শিক্ষা দপ্তর পাঠিয়েছে? অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো। কিন্তু এর মধ্যেই মুখ্যমন্ত্রী আজকে বার্তা দিয়েছেন, যোগ্য অযোগ্য আপনাদের বিষয় নয়, ক্লাস করান, বেতন পাবেন, মাইনে নয় মেরুদণ্ডের জন্য বসে আছি, শেষ দেখে ছাড়বো, হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। তার পাশাপাশি আমাদের নজরে থাকবে, আপনারা জানেন ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে, নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে বলে সূত্রের খবর। আলোচনায় আমরা আসবো, স্টুডিওতে অতিথিরা রয়েছেন। শুরুতেই বিষয়, অবরুদ্ধ এসএসসি ভবন, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে একেবারে অনড় রয়েছেন চাকরিহারারা। সামনে আনতে হবে, তাদের সামনে প্রকাশ করতে হবে কারা কারা যোগ্য। ডিআইদের কাছে তালিকা পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। কারা কারা যোগ্য তাদের তালিকা পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। যেমনটা জানা যাচ্ছে, যোগ্যদের তালিকা সরকারকে দিলেও প্রকাশ্যে আনার দাবিতে অনড় রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, এবং এসএসসি সামনে আনবে কিনা সব থেকে বড় প্রশ্ন সেটাই। কে যোগ্য কে অযোগ্য আপনার দেখার প্রয়োজন নেই। আপনারা স্কুলে যান, বেতন পাবেন, বেতন দেওয়ার দায়িত্ব সরকারের, সরকার আপনাদের পাশে আছেন। মুখ্যমন্ত্রী আবারও স্পষ্ট করলেন, সুপ্রিম কোর্ট কি বলেছে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে পারবে না? কে প্রশ্ন তুললেন? প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গি নিশানায় পর্যটকরা, দুজনের মৃত্যু হয়েছে, আহত বহু, এবং নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে, যেমনটা আপনাদেরকে বলছিলাম, সূত্রের এমনই খবর। আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে কারা কারা যোগ্য। ডিআইদের কাছে তালিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। কি তালিকা পাঠালো তাই নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী এবং রুমা পাল। কৃষ্ণেন্দু, জানাও। দেখো, প্রথমেই বলি যে কারা যোগ্য কারা অযোগ্য এই বিতর্কটা দীর্ঘদিনের, এবং আজকে যারা এই চাকরিহারা শিক্ষকরা এখানে আন্দোলন করছেন, কাল থেকে রাস্তায় শুয়ে আছেন ক্লাসরুম ছেড়ে, তাদেরও মূল দাবি ছিল যে যোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে হবে। আজকে শিক্ষা দপ্তর বা আজকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে যোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করবে না, পাবলিক ডোমেনে আনবে না। কিন্তু আজকে যেটা স্কুল শিক্ষা কমিশনার সমস্ত ডিআই বা জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে চিঠি পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের 17 তারিখের যে নির্দেশ, সেই নির্দেশ উল্লেখ করে যে কারা কারা স্কুলে যাবেন, এবং সেই তালিকাটা স্কুল সার্ভিস কমিশন অলরেডি ডিআইদের কাছে পাঠিয়ে দিচ্ছেন, এবং তারই ভিত্তিতে কারা স্কুলে যাবেন, কারা বেতন পাবেন সেটা নির্ধারিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা যোগ্য তাদেরই স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যারা যোগ্য তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত বেতন পাওয়া বা এবং চাকরি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং সেক্ষেত্রে যদি যোগ্যর তালিকা ডিআইদের কাছে পাঠানো যায়, যোগ্যের তালিকা এসএসসি যদি তৈরি করে শিক্ষা দপ্তরের কাছে পাঠাতে পারে, তাহলে পাবলিক ডোমেনে বা প্রকাশ্যে ওয়েবসাইটে প্রকাশ করছে না কেন? শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দিচ্ছেন যে আইনজ্ঞদের অনুমতি পাওয়া যায়নি, এবং সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করা হবে সেটা দুর্বল হয়ে যাবে এই তালিকা প্রকাশ্যে আনলে। কিন্তু যারা চাকরিহারা শিক্ষক তারা প্রশ্ন তুলছেন, তাহলে স্বচ্ছতা কোথায় রইল? যে স্বচ্ছতার বেসিসে তারা আন্দোলন করছেন, যোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে হবে, এবং সেই যোগ্যদের তালিকা অনুযায়ী তারা স্কুলে যাবেন, অযোগ্যদের বের করে দেওয়া হবে, বেতন পাবেন না, শিক্ষাকর্মীরাও স্কুলে যেতে পারবেন না। সেই তালিকা যদি এসএসসি তৈরি করে সরকারকে পাঠাতে পারে এবং সরকার কমিশনার ডিআইকে পাঠাতে পারে, তাহলে আমরা পাবো না কেন বা প্রকাশ্যে সেটা মানুষ জানতে পারবে না কেন? 6 জনের প্রতিনিধি আজকে চাকরিহারা শিক্ষকদের, তারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে গেছেন এরই ক্ল্যারিফিকেশন চাইতে। তবে এটাও তারা জানিয়ে গেছেন যে এই ক্ল্যারিফিকেশন পাওয়ার পরেও তাদের যে মূল দাবি তারা সরছেন না, স্কুল সার্ভিস কমিশনের সামনে থেকে তারা অবরোধ তুলছেন না। এখানে তাদের আন্দোলন আরো বৃহত্তর হবে, এবং চেয়ারম্যান এখনো পর্যন্ত কাল বিকেল বেলা থেকে ঘেরাও হয়ে আছেন। সব মিলিয়ে যে আন্দোলনের তেজ যত সময় বাড়ছে তত বাড়ছে। সরকার যে কথা বলেছিল কালকে, অর্থাৎ তারা তালিকা প্রকাশ করতে পারবে না, আজকে দেখা যাচ্ছে সেই তালিকা অনুযায়ী কারা কারা স্কুলে যাবেন এবং কারা কারা বেতন পাবেন সেটা পর্যন্ত নির্ধারণ করার জন্য এসএসসি কে তালিকা পাঠানোর কথা বলা হচ্ছে। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। তাহলে জট কি কাটলো এটা বলার সময় এখনো পর্যন্ত আসেনি। বোঝাই যাচ্ছে ইতিমধ্যে বৈঠকে 6 জনের প্রতিনিধি দল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে। রুমা, চাকরিহারারা কি বলছেন?
দেখো, বলে রাখি, যাদের ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে, কারণ তারা কিন্তু কাল থেকে যেমন এখানে অবস্থান বিক্ষোভ করছে, এবং সেই ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি। যারা ভবিষ্যৎ করবেন তাদেরই কিন্তু ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে, এবং তাদের একমাত্র আশ্রয়স্থল ছিল একদম এসএসসি ভবনের সামনে পাশের রাস্তা, এবং সকাল থেকে রাত ভোর এখনও দেখা যাচ্ছে তারা ক্লান্ত হয়ে যাওয়ার পরও কিন্তু তারা এখান থেকে সরবেন না, এমনটাই বলছে। দেখো, একবার নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসা করব, অবশ্যই তাদের কাছে যাব যে এই যে তারা বৈঠক করতে গেছে সেক্ষেত্রে কতটা তারা আশাবাদী, অবশ্যই যে একবার যাওয়ার চেষ্টা করব। বলছি যে এই যে 6 জনের প্রতিনিধি দল এখানে যারা রয়েছেন, এই যে 6 জনের প্রতিনিধি দল ভেতরে যে বৈঠক করতে গেছে, তাতে আপনারা কতটা আশাবাদী? 6 জনের দল গেছে আমাদের, উনি যে লিস্টটা পাবলিশ করবেন সেইটা ভেরিফাই করতে। আগে আমরাই দেখব যে উনি টেন্টেডদের রেখেছেন না রাখেননি, আনটেন্টেডদের কী অবস্থা। তারপরে ফোর্থ কাউন্সিলিং থেকে যেসব কাউন্সিলিংগুলো হয়েছে 9-10-এর ক্ষেত্রে, আর 11-12-এর ক্ষেত্রে 3 থেকে যেগুলো হচ্ছে, 3 নম্বর থেকে যেগুলো হচ্ছে, সেই নামগুলো কি করেছেন সেগুলো ভেরিফাই আমরা করব। তারপরে দেখার পরে যদি ঠিক থাকে তবে আমরা মানে সম্মতি জানাবো যে এগুলো পাবলিশ করতে পারবে। আজকের মতো সম্ভব? সেটা কি অবশ্যই সম্ভব। উনি ইচ্ছা করেই এটা দিচ্ছিলেন না এতদিন ধরে, এখন উনি দিতে বাধ্য হয়েছেন। এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনের চাপে পড়েই কি এই সিদ্ধান্ত? একদম আন্দোলনের চাপে পড়েই উনি এই সিদ্ধান্ত নিয়েছেন সম্পূর্ণ। উনি তারপরে শিক্ষামন্ত্রী, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, প্রত্যেকে আমাদের আন্দোলনের চাপে পড়েই এটা করতে বাধ্য হয়েছেন। তারা অপেক্ষা করবে, তারা আগে নিজেদের যাচাই করবে যে এই যে 6 জনের একেবারে তুমি যাচাই করার কথা বলছিলেন যে তারা নিজেরা যাচাই করবেন, কিন্তু 26 ঘন্টা হয়ে গেল, একেবারে এখনো তীব্র গরমের মধ্যে রাস্তায় বসে রয়েছেন, পথে বসে রয়েছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক একটা সংখ্যা বলেছিলেন, 17,206। ঠিক কি বলেছিলেন ব্রাত্য বসু? আপনাদের সামনে রাখবো, তারপর আসবো আলোচনায়। দেখুন, তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন, তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে, আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না, এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। আমাদের এই 17 তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য, এটা আপনারা বলছেন আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। টোটাল টিচার যাদের চাকরি আছে এর মধ্যে পুরো ভাগটা 17,206 জন। 206। হ্যাঁ, সেটা দেওয়া আছে। অর্থাৎ আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। এই লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। এসএসসি লিস্ট আসছে, আমি বলছি তার আসার 2 দিনের মধ্যে এটা পাস হবে, 7 দিনের মধ্যে, যত আমি বলছি যত দ্রুত শীঘ্র এটা এই নোটিশ বেরিয়ে যাবে। এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। অর্থাৎ আপনারা শুনলেন 17,206 জনের তালিকার কথা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং তারা যোগ্য। মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে, এমনটাই শিক্ষামন্ত্রী বললেন। তখন কিছুক্ষণ আগে দেখা গেল যে তার পাশে বসে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তিনি কিছু একটা বাধা দিয়ে বলতে চাইছিলেন। তাহলে এই 17,200 জনের মধ্যে কারা যোগ্য, কারা অযোগ্য? কৃষ্ণেন্দু, দেখো, 17,206 যেটা জানা যাচ্ছে পর্ষদ সূত্রেও, যে এটা হচ্ছে যারা চাকরি পেয়েছেন তাদের সংখ্যা। অর্থাৎ তুমি জানো যে এখানে 9, 10, 11, 12 যারা শিক্ষকরা চাকরি পেয়েছেন, তার পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি তারাও চাকরি পেয়েছেন। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে খুব বেশি এবং সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, এটা সুপ্রিম কোর্টও বলেছে, কিন্তু সেখানে সংখ্যাটা কম। অর্থাৎ সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সংখ্যাটা কম, শিক্ষকের সংখ্যাটা বেশি। সেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে 17,206। এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কারা যোগ্য, কারা অযোগ্য।
সেটাই স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত করার চেষ্টা করছে। যেটা শিক্ষামন্ত্রী বোঝাতে চাইলেন যে স্কুল সার্ভিস কমিশন সেটা একটা রিপোর্ট দেবে, অর্থাৎ সরকারকে, স্কুল শিক্ষা দপ্তরকে একটা রিপোর্ট দেবে তাদের মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। কিন্তু যে প্রশ্ন উঠছে যে রিপোর্ট স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টকে তুষ্ট করতে পারেনি বা স্যাটিসফাই করতে পারেনি, তাহলে কোন মন্ত্র বলে আগামী দিনে যখন রিভিউ পিটিশন সরকারের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে করা হবে তখন সেই তথ্য গ্রাহ্য হবে? সেটা আইনের প্রশ্ন, কিন্তু বাস্তবে যে তথ্যটা শিক্ষামন্ত্রী দিয়েছেন সেটা হচ্ছে টোটাল শিক্ষকের সংখ্যা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তার মধ্যে কারা অযোগ্য এবং কারা এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে যোগ্য নন তাদের তালিকা প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছে এসএসসিকে। এসএসসি এবং শিক্ষামন্ত্রী জানিয়েই দিয়েছে, সেটা প্রকাশ্যে ওয়েবসাইটে প্রকাশ করা না হলেও তারা সেই তথ্য স্কুল শিক্ষা দপ্তরকে পাঠাবে এবং স্কুল শিক্ষা দপ্তর অলরেডি, তোমার যেটা বলছিলাম আগেই, যে ডিআইদের চিঠি পাঠিয়ে দিয়েছে যে কারা কারা স্কুলে যেতে পারবেন এবং কারা বাইরে পাবেন তার একটা তালিকা এসএসসি মারফত তাদের কাছে পৌঁছে যাবে এবং সেই অনুযায়ী অ্যাক্ট করবেন ডিআইরা। একদম অবশ্যই তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ। পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেট তোমাদের কাছ থেকে নেব। অব্র, তার মানে এই যে 17,200 জন যাদের তালিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে তারা চাকরি পেয়েছেন, কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য সেটা কিন্তু স্পষ্ট হলো না। কিছুই স্পষ্ট হলো না। খালি একটা জিনিস স্পষ্ট হয়েছে ব্রাত্য বসুর কথা থেকে, যে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূলের সরকার একমাত্র চাকরি হারাদের পাশে রয়েছে, এটা ব্রাত্য বসু বলেছেন। এবার পাশে থাকার নমুনাটা খালি দেখুন, 23 লক্ষ ছাত্রছাত্রী তারা কিন্তু পরীক্ষা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য, তার মানে 23 লক্ষ পরিবার তাদেরকে এই ধরনের একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। পাশে থাকার নমুনা দেখুন, ব্ল্যাঙ্ক আনসার শিট, এরা কিন্তু জল মিশেছে ব্ল্যাঙ্ক আনসার শিটে, ওএমআর শিট জালিয়াতি করেছে, এটা হচ্ছে পাশে থাকার নমুনা। পাশে থাকার আরও নমুনা দেখুন, ওই পার্থ চট্টোপাধ্যায় যে এখনো জেলের ভাত খাচ্ছে, সেই পার্থ চট্টোপাধ্যায় কারি টাকা তুলেছে, তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, সেটাও তো পাশে থাকার নমুনাই। আর পার্থকে ছেড়েই দিন, আরও চুনোপুটিরা, ওই মানিক, ওই জীবন কৃষ্ণ, তারা যখন নাটক করছিল, পয়সা তুলছিল, সেটাও তো পাশে থাকারই নমুনা। আর পাশে থাকার নমুনা এখানে শেষ হয়নি। সিবিআই ইনভেস্টিগেশনে জানা গেছে লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানি, যেই কোম্পানির মাথায় নাকি বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সেই কোম্পানিও নাকি এই দুর্নীতিতে জানাতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য, সিবিআইও জানাতে পারেনি, সেটা অন্য কথা। না না, অন্য কথা না, সেটাই তদন্তেরই কথা, সেটাই তদন্তের মধ্যে পড়ে। আমি দেবনানন্দের কাছে আসবো। সেই তালিকা দেবে এসএসসি, সেই তালিকা সিবিআই দিতে পারে না। এসএসসি ওএমআর শিট সংরক্ষণ করেননি, আপনি এটা গুলি দেওয়ার চেষ্টা করবেন না। না না, তদন্তের ভার ছিল তো সিবিআই এর কাছে। অব্র এইভাবে এড়িয়ে যাওয়া যায় না, তদন্ত তো করছিল সিবিআই। আমি দেবনানন্দের কাছে আসবো। দেবনানন্দা, একটা বলুন, জেলা পরিদর্শকের কাছে যে তালিকা পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, সেটা প্রকাশ্যে আনতে অসুবিধে কোথায়? ম্যাকবেথের একটা কথা না বলে পাচ্ছি না, কাম হট মে চালিয়ে যান, বলুন বলতে দিন। তোমার সময় তো দেবনানন্দা বলেননি, প্রতিদিন এভাবে কাব্য বেরোচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। আমি ছেলে মেয়ে রাস্তায় শুয়ে রয়েছে, এখন আপনি কাব্যি করে যাচ্ছেন। কাব্যি করিনি, আমার কথাটা বলতে দিন, আদারওয়াইজ তাহলে আমি থেমে যাও। তুমি বলো, কাম হট কাম মে, টাইম অ্যান্ড আওয়ার রানস থ্রু দ্য রাফেস্ট ডে, এটা স্বীকার করে নিচ্ছি, খারাপ সময় যাচ্ছে, এটাকে স্বীকার করে নিয়ে বলছি। আর একটা কথা, না নিশ্চয়ই না, এই যে সমস্ত কিছু এই জিনিসটা আজকে যারা বসে আছে, সরকারের খারাপ সময় যাচ্ছে, সরকারি শুধু না, এই যে লোক যারা বসে আছে তাদের, আমাদের ছাত্রছাত্রী, আমাদেরই প্রোডাক্ট, এরা জানলেন। কথা বলো না, আদারওয়াইজ আমি একটা কথা বলবো না, তোমার সঙ্গে কথা বলবো না, তাদের কষ্ট দেখে একবারও মনে হচ্ছে না, তাদের কষ্ট দেখে যে তালিকাটা প্রকাশ্যে আনা উচিত, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। অবশ্যই দরকার। দেখুন, বেসিক প্রশ্ন যেটা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তুলছেন এবং যে কারণে ইতিমধ্যেই তারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে বসেছেন, আমি এখানেই সৈকতের কাছে আসব, যে কারা কারা যোগ্য, ডিআইদের কাছে যে তালিকা পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে, সেই তালিকা প্রকাশ্যে পাঠানো হোক। যদি তালিকা দেওয়াই হলো, যোগ্য অযোগ্য যদি আলাদা করে দেওয়া হয় তাহলে প্রকাশ্যে আনা হোক। 1, 2 হচ্ছে এতদিন আনা হয়নি কেন? দেখুন, এই রাজ্যে এই সমস্যা কাটানোর মূল কারিগর যিনি, তিনি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। গোটা রাজ্য যখন আগুন জ্বলছে, গোটা রাজ্যে যখন 26,000 সারা দিন রাত আন্দোলনের রাস্তায়, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কোন দৃষ্টিভঙ্গিতে এদের ট্রিট করলেন? বললেন মাইনে দিয়ে দিই তোমাদের, তোমরা এখান থেকে চলে যাও। টাকার বিনিময়ে কিনে নেওয়া চাকুরিহারাদের যন্ত্রণাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। 1, 2,
সমস্যা আসলে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি চলে গেলেই এই 22 লক্ষ এমআরসির সামনে আসবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী আসলে এই যোগ্য অযোগ্য তালিকা আনতে চাইছেন না সামনে, এই কারণ লিভস অ্যান্ড বাউন্স কোম্পানি এবং তার ভাইপো যে পরিমাণ টাকা এখান থেকে লুটেছে সেই টাকাটা আর তিনি ফেরত দিতে পারবেন না। তৃণমূলের চোরেদের বিরুদ্ধে ধরবার সৎসাহস মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর নেই, তার কারণ 75-25 রেশিও কালীঘাট কামার স্ট্রিট অব্দি গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুচাতুরভাবে মিথ্যাচার করে সুপ্রিম কোর্টের দেওয়া 31 ডিসেম্বরের লাইফলাইনটা সেটাকেও যোগ্যদের ক্ষেত্রে নষ্ট করে ফেললেন, তাদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিলেন। কি করে না, একটা এসএসসি কমিশন তারা তো চাইলেই যোগ্য অযোগ্য 17,000 26,000 ওএমআরসি পাবলিশ করতো, যোগ্য অযোগ্য তালিকা দিয়ে দিত, কিন্তু এতদিন করেনি যা ভবিষ্যতেও তা করতে চায় না। আসলে এই তালিকা রহস্যের মধ্যে লুকিয়ে রয়েছে যে তৃণমূলের নেতারা কে কত পরিমাণ চাকরি বিক্রি করে টাকা তুলেছে, তাদের পিঠের চামড়া থাকবে না। আমি বলছি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন কেন করেননি? সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাতে ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত না হয় তার জন্য রিভিউ পিটিশন হতে পারে। কেন এতদিনও সুযোগ থাকা সত্ত্বেও নেতাজি ইন্ডোরে ভাড়া করে এরকম একটা ফ্লপ শো করবার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী নাকি মানবিক, তিনি কেন এখনো জনসমক্ষে এই সৎসাহস দেখাতে পারছেন না? তাহলে কি ধরে নেব ব্রাত্যবাবু মমতা বন্দ্যোপাধ্যায় কেউ চান না যে এই রাজ্যে 26,000-এর চোখের জল মুছুক? আসলে এই যে আসলে সৈকত যা বলছেন তাতে হচ্ছে তালিকা এসএসসি সামনে আনলেই কারা যোগ্য কারা অযোগ্য পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে এই দুর্নীতি আসলে কারা করিয়েছে কারা কারা রয়েছে সেটা স্পষ্ট হয়ে যাবে, তাই এসএসসি সামনে আনতে চাইছে না। এই নিয়ে আমরা আলোচনায় আসবো, তার পাশাপাশি আপনাদের সামনে রাখবো আজকে মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বার্তা দিয়ে কি বলেছেন, দেখাবো আপনাদের একটা বিরতির পর।